নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। তো আজকে আমি নিয়ে এসেছি বাংলার উপর, যেখানে কিন্তু বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগোজি সম্পূর্ণ সাজেশন ভিত্তিক কিন্তু প্রশ্নোত্তর, যেখানে তোমরা এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের জন্য আপকামিং যে পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু আশা করি তোমাদের একটা ভালো ফল পাবে এবং অনেক কমন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আর তার সঙ্গে বলছি বাংলা কিন্তু এখন নাম্বার তোলার কিন্তু একটা ভালো জায়গা, যেখানে আর যে বাকি 5টা বিষয়ের মধ্যে বাংলায় কিন্তু সবথেকে বেশি আমরা নাম্বার পেতে পারি অনায়াসে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখতে হবে। তাহলে চলো শুরু করছি। আচ্ছা দেখো, বাংলা পদান্তর আমরা জানি যে শব্দ শব্দ যখন বাক্যে ব্যবহার হয়, বাক্যে যখন ব্যবহার হয় তখন কিন্তু তাকে বলা হয় পদ। আর এই পদের কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে, যেখানে কিন্তু পদকে দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়। একটি হচ্ছে কি, একটি হচ্ছে নামপদ, আরেকটি হচ্ছে ক্রিয়াপদ। বোঝা গেল? তাহলে নামপদ আর হচ্ছে ক্রিয়াপদ। এবার নামপদের মধ্যে কি কি রয়েছে? নামপদের মধ্যে রয়েছে হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। তার মধ্যে দেখো এই যে বিশেষণ বা ইংরেজিতে যাকে বলে অ্যাডজেক্টিভ, কি করে বুঝবো? যে পদ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করবে, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, জায়গার নাম, যে কোনো যদি নাম বোঝায় তাহলে সেটাকে আমরা বিশেষ্য পদ বুঝি। বোঝা গেল? আর বিশেষণ পদ বলতে বুঝি হচ্ছে বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি কিন্তু। আর এই পদগুলো থেকে কিন্তু উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? তাই আমাদের পদগুলো প্রত্যেকটা জেনে রাখা উচিত। দেখো এরবার বলছে এই যে নাম আমরা কি করে খুব সহজে মনে রাখতে পারবো, যে নাম অর্থাৎ নাউন, ইংরেজিতে যাকে বলে নাউন, বাংলায় তাকে বলবো নাম অর্থাৎ বিশেষ্য। তাহলে নাম মানেই বিশেষ্য, অর্থাৎ যে কোনো নাম হলেই সেটা কি হবে, সেটা আমরা আর অন্য কিছু দেখবো না, সেটা হবে বিশেষ্য পদ। যেমন দেখো এই যে যেগুলো থেকে যেইভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো দেখো, খেয়াল করো। এখানে যেমন বলেছে গান্ধীজি হলেন জাতির জনক, মনে করলাম যে পরীক্ষায় প্রশ্ন আসলে এরকম করে যে গান্ধীজির নিচে আন্ডারলাইন করে দিল, মানে গান্ধীজি পদটার নিচে দাগ, এবার সেই পদের কোন শ্রেণীর পদ আছে সেটা তোমাকে বের করতে দিল। তখন আমরা যে বুঝতে পারবো এই যে গান্ধীজি তার মানে একটা নাম বোঝাচ্ছে, তার মানে এটা কি পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। বোঝা গেল? এই গান্ধীজি শব্দটি দিয়ে একটি বিশেষ নামকে বোঝানো হয়েছে। এইভাবে কোনো পদের দ্বারা আমরা যদি কোনো কিছুর নাম বোঝাই তাকে কি বলবো বলো দেখি? বিশেষ্য পদ। এবার গান্ধীজির জায়গায় যদি অন্য কোনো নাম থাকে, রবীন্দ্রনাথ বা এনি হাউ যে কোনো নাম যদি বোঝায় সেটাই কিন্তু কি হবে? বিশেষ্য পদ হবে। বুঝতে পারলে? আচ্ছা চলো তারপর দেখো এখানে গরু, গরু গৃহপালিত পশু। এখানে যদি বলে এই গরু পদটির নিচে আন্ডারলাইন, অর্থাৎ গরু পদটি কোন ধরনের পদ বের করতে দিল, তখন কিন্তু আমরা কি করে বের করব যে এখানে গরু বলতে কি বোঝাচ্ছে? গরু বলতে গরুর জাতিকে বোঝাচ্ছে। কি গরু বলতে এখানে গরু জাতি, কেন? গরুর মধ্যে অনেক ধরনের গরু আছে, আমরা গরুর বিভিন্ন প্রজাতি জানি, দেশি, ঠিক আছে, জার্সি বা বিভিন্ন, ঠিক আছে, ষাঁড়, পুরু, গাভী, বিভিন্ন গরু হতে পারে, তারা সমস্ত সবই কি গরু। কিন্তু গরু গরু বলতে এখানে একটা জাতিকে বোঝাচ্ছে, তাই এটা কি? এটা কিন্তু একটা জাতিবাচক বিশেষ্য। তাহলে আমাকে কিন্তু তখন প্রশ্ন যখন দিবে তখন কিন্তু আমাকে এই পদটা কিন্তু সঠিক পদটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? যেখানে কিন্তু বিগত বছরের পরীক্ষায় কিন্তু দিয়েছে এই ধরনেরই একদম বেসিক জিনিস, শুধু আমরা যদি জেনে রাখি তাহলে পরীক্ষায় আসবে, উত্তর করে চলে আসবো। যেমন দেখো যে নজরুল, নজরুল হচ্ছে দুই বাংলার অবিস্মরণীয় কবি। তাহলে এখানে নজরুল, কবি নজরুলের কথা বলছে, তাহলে নজরুল একটা নাম, তাহলে এটা কি বিশেষ্য হবে? অবশ্যই কি হবে? নামবাচক বিশেষ্য হবে। যেমন আবার দেখো ভারতের উত্তরে রয়েছে হিমালয় পর্বত, তাহলে হিমালয়টা কি? একটা পর্বতের নাম, তাহলে এটা নামবাচক বিশেষ্য। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, গঙ্গা নদীর কথা বলছে, স্পেসিফিক গঙ্গা, তাহলে গঙ্গা হচ্ছে এখানে নামবাচক বিশেষ্য। তাহলে দেখো এই যে ব্যক্তি, বস্তু, দ্রব্য, স্থান, কাল, পাত্র ইত্যাদির নাম বোঝালে কি হয়? বিশেষ্য পদ হয়। বুঝতে পারলে বিশেষ্য পদ? তাহলে বোঝা গেল। এবার দেখো এই বিশেষ্য পদগুলোর আবার কি আছে? শ্রেণীবিভাগ আছে। এবার শ্রেণীবিভাগগুলো আমরা জানবো, যেখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, অর্থাৎ সংজ্ঞা বলতে এই যে নামগুলো আছে এই নামগুলোকেই বোঝাবে। ঠিক আছে? কোথাও কোথাও হয়তো এই নামের সংখ্যা বোঝাতে পারে, কি, বা হচ্ছে গিয়ে সংখ্যা বিশেষ কোনো কিছুকে বোঝাবে। দেখো উদাহরণগুলো দেখলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারবো। যেমন ভারত, হ্যাঁ, এটা দেশের নাম। দামোদর, এটা একটা নদীর নাম। কলকাতা একটা জায়গার নাম। হ্যাঁ, রামায়ণ, রামায়ণ হচ্ছে একটা গ্রন্থের নাম। তাহলে এগুলো প্রত্যেকটি হচ্ছে নাম।
এই যে সংজ্ঞা, এগুলো হচ্ছে নামগুলোকেই আবার আলাদা করে যদি বলতে যাই বিশেষ্য পদের কোন ভাগের মধ্যে পড়বে, তখন কিন্তু হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। ভালো করে মনে রাখবে, আর এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর দেখো জাতিবাচক বিশেষ্য। এই যে জাতি, একটু আগে বললাম যে গরু জাতি, যেরকম মানুষ জাতি, হিন্দু, মুসলমান, এগুলো প্রত্যেকটি জাতি, তাই না? এই যে যদি জাতি উল্লেখ থাকে, যেমন হিন্দু ও মুসলমান কি একই মায়ের দুই সন্তান বলতে পারি। বা আমরা একটা কবিতায় পড়েছি না যে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তাহলে এই যে হিন্দু ও মুসলমান এখানে দুটো জাতি, অর্থাৎ হিন্দু ও মুসলমানের নিচে যদি আন্ডারলাইন থাকে, আমরা যদি পদ নির্ণয় করি তখন কি পদ লিখবো? অবশ্যই কি লিখবো? তখন কিন্তু লিখবো জাতিবাচক বিশেষ্য পদ। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এই যে ধ্বনি থেকেও কিন্তু প্রশ্ন আসে, ধ্বনি থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমাদের ধ্বনিটা কিন্তু জানে রাখা উচিত। আমরা জানি প্রত্যেকেই ধ্বনি রয়েছে, ধ্বনিগুলোর মধ্যে আবার ভাগ রয়েছে। 1 নম্বর রয়েছে স্বরধ্বনি, 2 নম্বর রয়েছে ব্যঞ্জন ধ্বনি, তাই তো? স্বরধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো বাকযন্ত্রের অল্পতম প্রচেষ্টায় কোনো রকম বাধা না পেয়ে উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনিগুলো কি হয়? উচ্চারিত হতে গেলে স্বরধ্বনির কিন্তু সাহায্য নেয়। আর ধ্বনি কি? ধ্বনি হচ্ছে উচ্চারণের একটা ক্ষুদ্রতম রূপ, যেখানে বাকযন্ত্রকে ব্যবহার করে সেই উচ্চারণটা আমরা করে থাকি। এইবার ধ্বনি রিলেটেড কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে? যে দেখো, যখন পরীক্ষায় যে এরকম বলে দিল যে নিম্নোক্ত এটি কোন ধরনের ধ্বনি, তখন কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। দেখো প্রশ্নগুলো যেভাবে আসে সেইভাবে কিন্তু আমি নিয়ে এসেছি। যেমন যে হ দিয়ে দিল প্রশ্ন, হ কোন ধরনের ধ্বনি? তখন আমরা খুঁজে বের করবো অপশনগুলো থেকে যেটা কণ্ঠনালী ধ্বনি। কণ্ঠনালীও কি ধ্বনি? বুঝা গেল? তারপর যেমন উষ্ম ব্যঞ্জন কোনগুলো? হ্যাঁ, উষ্ম ব্যঞ্জন, এই যে তালব্যস্য, দন্তস্য, হ এবং তার পাশাপাশি মূর্ধন্যস্য, এগুলো হলো উষ্ম ব্যঞ্জন। কেন উষ্ম ব্যঞ্জন? এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের যে শ্বাসবায়ু, এই শ্বাসবায়ু দেখবি যখন উচ্চারণ আমরা করি তখন শ্বাসবায়ুটা ভিতর থেকে কি মানে একটা জোরে বেরিয়ে আসে, ঠিক আছে? কোথাও যেন একটা, আমরা যদি আমাদের হাতটা যদি আমরা যদি মুখের কাছে, নাকের কাছে নিয়ে যাই, তাহলে আমরা দেখব কি যে একটা গরম হাওয়া যেন একটা বেরোচ্ছে এরকম। তাই এগুলো হচ্ছে উষ্ম ব্যঞ্জন ধ্বনি। আমরা বুঝতেই পারছি এগুলো ব্যঞ্জন ধ্বনি, তাই তো? আবার দেখো যে পার্শ্বিক ব্যঞ্জন ল। কেন পার্শ্বিক ব্যঞ্জন? কেন? এই ল ধ্বনি উচ্চারণের সময় আমাদের যে শ্বাসবায়ু, এই শ্বাসবায়ু কি হয়? জিহ্বার 2 পাশ দিয়ে বেরিয়ে আসে। এই যে 2 পাশ দিয়ে বেরিয়ে আসে, এই পাশ কথা থেকেই পার্শ্বিক কথাটা এসেছে। তাহলে ল কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? তাহলে উত্তর হয়ে যাবে কি? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। আর তারপরে দেখো বয়সিন্নর। বয়সিন্নর উচ্চারণ করতে গেলে আমাদের কোথাও যেন ধ্বনিটা উচ্চারণ করতে গেলে আমাদের একটা কম্পন হয়, কেঁপে 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 আমরা বলি, তাই রটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন ধ্বনি। তাহলে এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? মনোযোগ সহকারে তোমরা দেখবে। আর সাজেশনে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু রয়েছে। বারবার আমি বলছি, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। তাই পরীক্ষায় যদি উত্তর করতে চাও তাহলে আর দেরি না করে কিন্তু একবার সাজেশনটি নিয়ে নাও। আচ্ছা, তারপর দেখো এই যে সন্ধি। সন্ধি থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে, ঠিক আছে? আবার সন্ধি যদি আমি মৌখিকভাবে বলি তখন কিন্তু ধ্বনি, আবার এটা কিন্তু বর্ণও বলা যেতে পারে। যখন লিখিত রূপটা সন্ধির রূপ হবে তখন কিন্তু দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে কোথাও কোথাও হয়তো থাকবে যে দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, এটাও ঠিক। আবার কিন্তু দুটি বর্ণের মিলনকেও কিন্তু সন্ধি বলে, ঠিক আছে? উচ্চারিত রূপ যদি দেখি তাহলে সেটা ধ্বনি, আর লিখিত রূপ যদি দেখি তাহলে হবে সেটা বর্ণ। বুঝতে পারলে? এবার দেখো সমাস। এই যে সমাস কি? সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ সংক্ষেপ। কিসের সংক্ষেপ? পদের সংক্ষেপ। আমরা পদ ব্যবহার করি বাক্যে। এবার বাক্যে বিস্তারিত কোনো বাক্য অর্থাৎ ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ করতে গেলে কিন্তু আমরা সমাস করি। সমাস কথা মানেই হচ্ছে সংক্ষেপ করি। যেমন হচ্ছে কি? যেমন বললাম মাতা ও পিতা। মাতাটা এখানে পদ, ওটাও এখানে পদ, পিতাটাও এখানে পদ। তাহলে এটা হচ্ছে বাক্যটা হলো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য দেখে যখন সমাস নির্ণয় করব তখন আমরা কি করব? এই ও নামক অব্যয় পদটা বাদ দিব, অর্থাৎ সংক্ষেপ করে লিখব শুধু মাতা পিতা। আর এটাই কি? এটাই হলো সমাস। বোঝা গেল? এইবার এই যে ধ্বনি, আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে। ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে
বর্গীয় ধ্বনি হচ্ছে 25টা। সেই 25টা কি? ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে বলা হয় হচ্ছে কি? এই 25টা ধ্বনিকে বলা হয় হচ্ছে বর্গীয় ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন বলা হয়। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের বাকযন্ত্রের কোথাও না কোথাও সহযোগিতা নিতে হয়। বাকযন্ত্র কোথাও না কোথাও এসে যেন বাধা পায়, হয় তালু, নয় মূর্ধা, নয় দন্ত, নয় ওষ্ঠ, নয় কণ্ঠ। ঠিক আছে? আর এই ধ্বনিগুলোর মধ্যে প্রথম দ্বিতীয় প্রত্যেকটা বর্গ আছে, 5টা ধ্বনি প্রত্যেক বর্গ রয়েছে, প্রত্যেক বর্গে কিন্তু 5টা করে ধ্বনি আছে। প্রথম হচ্ছে ক খ গ ঘ উ ম, পরে চ ছ জ ঝ ঞ, পরে ট ঠ ড ঢ মূর্ধন্য, পরে ত থ দ থ দন্তান্ন, পরে প ফ ব ম। ঠিক আছে? এর মধ্যে এই যে তাহলে এই যে প্রত্যেক বর্গের প্রথম অনুযায়ী কিন্তু নাম দেওয়া হয়। প্রথমটা হচ্ছে ক বর্গ, পরেরটা চ বর্গ, পরেরটা ট বর্গ, পরেরটা ত বর্গ, পরেরটা হচ্ছে প বর্গ। এই হলো 5টা বর্গ। প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিকে বলা হয় কি ধ্বনি? অঘোষ ধ্বনি। মানে এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে কোথাও যেন একটা গাম্ভীর্যতা থাকে না, অর্থাৎ ধ্বনিগুলো স্মুথলি উচ্চারণ করার সময় একটা জোরে আওয়াজ তৈরি হচ্ছে না ভিতর থেকে, স্মুথলি কিন্তু বেরিয়ে আসছে, অর্থাৎ এগুলো অঘোষ ধ্বনি। ঠিক আছে? কোথাও গাম্ভীর্য, ঘোষ মানে কিন্তু গাম্ভীর্যতা, ঘোষ তৈরি হচ্ছে না, গাম্ভীর্যতা তৈরি হচ্ছে না, কম হচ্ছে অপেক্ষাকৃত। কোনগুলো? ওই স্পর্শ বর্ণের ক থেকে ম পর্যন্তের প্রত্যেকটি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। ঠিক আছে? এখানে যেমন ক বর্গের ক খ, এরকম করে চ বর্গের চ ছ। বুঝতে পারলে? আবার দেখো প্রত্যেক বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনিকে বলা হয় হচ্ছে ঘোষ ধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে কোথাও যেন একটা গাম্ভীর্যতা প্রকাশ পায়, অর্থাৎ ধ্বনিগুলো একটা দীর্ঘ স্বর নিয়ে একটা জোরে স্বরে কিন্তু বেরিয়ে আসে আওয়াজ করার সময়। দেখবে ক আর গ এর মধ্যে উচ্চারণ করার সময় মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। এটাই হচ্ছে কি ঘোষ আর অঘোষগত পার্থক্য। বোঝা গেল? তারপর দেখো এই যে ভাষা শিক্ষা আমরা গ্রহণ করি, তাই তো? ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান কেমন হবে? এই যে এটা কিন্তু একটা পেডাগজিক্যাল প্রশ্ন, আর পেডাগজিক্যাল প্রশ্ন তো দেবেই, হ্যাঁ না? আমরা প্রত্যেকে কিন্তু কি টেট পরীক্ষা দেওয়ার জন্য ট্রেনিং করে আসছি, আর ট্রেনিংয়ে কিন্তু এগুলো রয়েছে যে ভাষা শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে কি? অবশ্যই শিক্ষার্থীকে কেন্দ্র করে। এবার দেখো স্টিমুলাস রেসপন্স একটা তত্ত্ব, শিক্ষা মনস্তত্ত্ব। এই তত্ত্বটির কে ধারণা দিয়েছে? থর্নডাইক। তারপরে ভাষা শিক্ষণের নীতি কি? ভাষা শিক্ষণ যে প্রক্রিয়ার মাধ্যমে ভাষা শিখবো আমরা, এখানে বলা হয়েছে শিক্ষক সম্পর্কে সামগ্রিক হচ্ছে একটা চিন্তা, এটাই হচ্ছে ভাষা শিক্ষণের নীতি। তাহলে ভাষা শিক্ষণের নীতি হচ্ছে শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা, অর্থাৎ সমগ্র দিক থেকে কিন্তু চিন্তা করতে হবে, যে কোনো একটা দিক থেকে কিন্তু নয়। ঠিক আছে? তবেই আমরা সামগ্রিক দিক থেকে যদি চিন্তা করি তবেই কিন্তু ভাষা শিক্ষণ কার্যকরী হবে। তারপর দেখো বর্তমান শিক্ষাদান পদ্ধতি নির্ভর করে কিসের উপর? অবশ্যই মনোবিজ্ঞান নির্ভর, অর্থাৎ বিজ্ঞানকে কেন্দ্র করে, বিশেষ করে মনোবিজ্ঞান, তার উপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিচালিত হয়। তারপরে দেখো শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিচার্য বিষয় কি? মনোবিজ্ঞানের অবশ্যই বিচার্য বিষয় হলো শিক্ষার্থীর চাহিদা ও বিচার বুদ্ধিকে বিবেচনা করে শিক্ষা পদ্ধতি কিন্তু কি কার্যক্রম করা। তারপর দেখো মনোবিজ্ঞানের মধ্যে শিখন প্রক্রিয়ার জন্য প্রয়োজন কি? তাহলে শিখন মানে শিখবো, কোন প্রক্রিয়ায় শিখবো? সেই যে প্রক্রিয়ায় শিখবো সেখানে কিন্তু উদ্দীপক থাকবে এবং তার প্রতিক্রিয়া থাকবে। আমরা কিন্তু মনস্তাত্ত্বিকদের বিভিন্ন তত্ত্বগুলোতে দেখেছি, বিশেষ করে স্কিনার, প্যাভলভ, সেই তত্ত্বগুলোতে কিন্তু বলা আছে যে উদ্দীপক প্রতিক্রিয়ার কথা, হ্যাঁ না? প্যাভলভের তত্ত্বে যেমন বলেছিল যে ওই যে লালাক্ষরণ হচ্ছে কুকুরের, ওটা হচ্ছে প্রতিক্রিয়া। আর এই লালাক্ষরণটা কেন হচ্ছে? ঘণ্টাধ্বনি নামক উদ্দীপকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু এই লালাক্ষরণটা হচ্ছে, অর্থাৎ শিখনের ক্ষেত্রেও কিন্তু এই উদ্দীপক প্রতিক্রিয়া কিন্তু দরকার। ঠিক আছে? তারপর দেখো ভাষা শিক্ষণের অন্যতম নীতি কি? অবশ্যই কি এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে আমাদের যেতে হবে। এটা ভাষা শিক্ষণের নীতিতে বলা আছে যে আমরা যখন ছাত্রছাত্রীদের শেখাবো তখন কোনো একটা জানা বিষয় শেখাবো আগে, তারপর ধীরে 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 অজানা বিষয়ের দিকে কিন্তু যাব। এটা কিন্তু ভাষা শিক্ষণের অন্যতম নীতি। পরীক্ষায় কিন্তু আসতেই পারে এই ধরনের প্রশ্ন। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব
খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাশ করতে পারবে, যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তারপর দেখো মূর্ত শব্দটির অর্থ কি। এই যে মূর্ত শব্দের অর্থ হচ্ছে যা স্পর্শ করা যায়, যা চোখে দেখা যায়, অর্থাৎ সামনে থেকে ধরে ছুঁয়ে যাকে দেখতে পারবে সেই বস্তুটাই হলো মূর্ত বস্তু। আর তার সঙ্গে বলেছি বিমূর্ত বস্তু কোনটা, যেটাকে হয়তো কল্পনা করব, ভাববো, আমার ধারে কাছে নেই বা সামনে নেই, কল্পনা করছি, ভাবছি, এরকম কোনো বিষয় বা বস্তুকেই বলা হয় বিমূর্ত বস্তু। বোঝা গেল? তারপর দেখো সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি। এই যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো যা পাঠের উৎকর্ষ বাড়ায় এবং পাঠকে আরও আগ্রহী, উৎসাহদানে সহায়তা করে তোলে, সেগুলোকে বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী। যেমন কি, মনে করুন আমাদের প্রত্যেকটা শ্রেণীতে নির্দিষ্ট বই আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো বই রয়েছে। এবার তার পাশাপাশি এই যে নাচ, গান, আবৃত্তি, নাটক, ছবি আঁকা, এগুলো যে শিখি, এগুলোই হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, যেগুলি পাঠ্যক্রমের বিষয়কে শিখতে কিন্তু উৎসাহিত করে আমাদেরকে। তারপরে দেখো কর্ম সম্পাদন। এই যে কর্ম সম্পাদন, এর মাধ্যমে শিক্ষাদানের শিক্ষার্থীর কি সুবিধা হয়, কি সুবিধা হয়, আমরা দেখবে প্রত্যেক দিন বিদ্যালয়ে যখন পড়াবো, পড়ানোর শেষে ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক দেই। কেন দেই? শিক্ষার্থীরা কতটা শিখতে পেরেছে, বুঝতে পেরেছে, তার কিন্তু একটা ফলাফল কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি সেই সময়। শিক্ষার্থীদের কাজের কি অভিজ্ঞতা জন্মেছে সেটা কিন্তু আমরা জানতে পারি। তারপর দেখো আবিষ্কার। এই যে আবিষ্কার পদ্ধতি, আবিষ্কার তথ্য হলো কি, আবিষ্কার হচ্ছে এমন এক ধরনের তত্ত্ব যেখানে কিন্তু শিক্ষার্থীরা নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম মেনে বের করে, অর্থাৎ ভাষা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে যে ভাষা শিখন যখন হবে, তখন যখন কোনো বিষয়কে আবিষ্কার করব, তখন কিন্তু অবশ্যই ব্যাকরণের নিয়মকে কিন্তু কী দিতে হবে, প্রাধান্য দিতে হবে, অর্থাৎ ব্যাকরণের নিয়মকে কিন্তু মানতে হবে। তারপর দেখো মূল্যায়ন। মূল্যায়নের পর কোনো শিক্ষার্থী বর্ডার লাইনে থাকলে শিক্ষক কী করবেন। মনে করলাম বর্ডার লাইন বলতে অর্থাৎ বিপদ সীমা সম্পন্ন রয়েছে, ঠিক আছে। কোনো একজন শিক্ষার্থী মূল্যায়ন করলাম পরীক্ষার মাধ্যমে, তখন দেখলাম যে ছাত্রটির মধ্যে মানে হয়তো পাশ করতে নাম্বার লাগে 25, সে পেয়েছে 24, এটাই বলে বর্ডার লাইনে থাকা। তখন শিক্ষক কি করবেন? অবশ্যই তাকে কি পাশ করিয়ে দিবে কনসিডার করে? না, তাহলে এই যে তার খামতি, এটা কিন্তু তার থেকেই যাবে পাশ করে দিলে। আর যদি সে কি হয়, এই জায়গাটায় ফেল করে, তখন কিন্তু তার এই জায়গাটায় যে সমস্যা, অর্থাৎ এই জায়গাটায় যে খামতি, এটা সে পরবর্তী সময়ে পূরণ করে এনে সে পরবর্তী সময়ে হয়তো 25 যে পাশ করতে লাগবে, সেই জায়গায় হয়তো ডাবল বা তারও বেশি নাম্বার কিন্তু এনে দিতে পারবে। এই যে তার মধ্যে একটা উদ্যমী আসবে কিন্তু, তাই অবশ্যই তিনি কিন্তু পাশ করাবেন না। যদিও বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোথাও কিন্তু এই পাশ ফেল ব্যাপারটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু শিক্ষার অধিকার আইন অনুযায়ী 2009, অর্থাৎ আরটিই যে 2009 রয়েছে, সেখানে কিন্তু ওই আরটিই অ্যাক্ট অনুযায়ী কিন্তু রয়েছে। সেটারও অবশ্য ভালো দিক আছে, হ্যাঁ, বিবেচনা করে। যাই হোক, এখানে প্রশ্নটা এই ধরনের আসতে পারে, ঠিক আছে। এটা একটা বিতর্কিত প্রশ্ন, তাই একটু উত্তর করার সময় আমাদের একটু খেয়াল করতে হবে। তারপর দেখো পাঠ্যক্রম কাদের উপযোগী হবে। অবশ্যই পাঠ্যক্রম শিক্ষার্থীদের উপযোগী হবে। কেন শিক্ষার্থীদের উপযোগী হবে? কারণ শিক্ষার্থীদেরকে নিয়েই তো পড়ানো না, তাই শিক্ষার্থীদের উপযোগী কিন্তু অবশ্যই পাঠ্যক্রম হবে। তারপর দেখো পাঠ্যপুস্তক কাদের উপযোগী হবে, যে নতুন শিক্ষক ও শিক্ষার্থীদের। অবশ্যই পাঠ্যক্রম রচনা করার সময় শিক্ষার্থীদের, নতুন শিক্ষক যদিও এতটা গুরুত্ব নয়, অবশ্যই শিক্ষার্থীদের উপর কিন্তু জোর দিতে হবে। তারপর দেখো ত্রুটিপূর্ণ মূল্যায়ন, অর্থাৎ ভুল মূল্যায়ন হলো, এই মূল্যায়ন যদি করে থাকি কোনো শিক্ষার্থীদের ক্ষেত্রে, তখন কি হবে, শিক্ষক শাস্তি পেতে পারেন। অবশ্যই ভুল মূল্যায়ন করলে ভুল জিনিসটা ছড়িয়ে যাবে, তখন কিন্তু কোথাও শ্রেণী শৃঙ্খলা নষ্ট হতে পারে, শিক্ষার্থী কিন্তু কোথাও হীনমন্যতা হতে পারে। তারপরে দেখো শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার হয় কেন? কেননা মনোবিজ্ঞান পড়লে মনোবিজ্ঞান সম্বন্ধে একটা ধারণা জন্মায়, আর এই জন্য মনোবিজ্ঞান পড়া উচিত। তারপরে দেখো শিক্ষার্থীর মাতৃভাষা শিখন কি? অবশ্যই একটি স্বাভাবিক প্রক্রিয়া, কেননা মাতৃভাষা কিন্তু আমরা জোর জবরদস্তিমূলক শিখি না, স্বাভাবিকভাবে কিন্তু আমরা শিখে থাকি, তাই এটি হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া।
তারপর দেখো ভুল সংশোধনের ব্যাপারে কোথাও ভুল হলো ছাত্রছাত্রীদের, তখন শিক্ষক সে ব্যাপারে কি করবেন, সেই ব্যাপারে শিক্ষার্থীদের প্রতি সংবেদনমূলক আচরণ করবেন, অর্থাৎ শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হবে। তাকে হয়তো কোথাও বকাঝকা করবে না, তাকে হয়তো কোথাও শাস্তি দেবে না, তার প্রতি সহানুভূতিশীল হয়ে কোথায় ভুল হয়েছে সেই ভুল জায়গাটা কিন্তু তুলে ধরবেন এবং সেই জায়গাটা কিন্তু খামতিটা কিন্তু পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদেরও কিন্তু প্রত্যেকেরই তাই করা উচিত। তারপর দেখো ব্যাকরণ, ব্যাকরণের নিয়ম শিখন নির্ভর হবে কখন, যখন শিক্ষার্থীর বয়সের উপর ব্যাকরণ নির্মাণ করা হবে তখন ব্যাকরণের নিয়ম শিখন নির্ভর হবে। অবশ্যই ব্যাকরণ নির্বাচন করতে গেলে কিন্তু শিক্ষার্থীর বয়সটা কিন্তু দেখতে হবে। তারপরে দেখো প্রাথমিক স্তরে বাংলা পঠন পাঠনের উদ্দেশ্য কি, অবশ্যই শিশুর ভাষা শিক্ষার সমস্যা দূর করা। বাংলা শিখব, বাংলা পঠন পাঠনের উন্নতি করতে গেলে আমার ভাষা শিক্ষাটা কি হবে, ভাষা শিক্ষাটা ভালো হতে হবে এবং ভাষা শিক্ষায় কোথাও যদি সমস্যা দেখা দেয় সেই সমস্যাটা দূর করার চেষ্টা করতে হবে। তারপর দেখো বাংলা ভাষার মাধ্যমে শিশুর সুকুমার বৃত্তিগুলি বিকশিত হয়। সুকুমার বৃত্তি বলতে এই যে দয়া, মায়া, স্নেহ, মমতা, এইগুলো হলো মানুষের সুকুমার বৃত্তি। আর ভাষা যদি আমরা শিখি, ভাষা শিখলে কিন্তু ভাষা শিক্ষার সাহিত্য, কবিতা, গল্প পাঠের মধ্য দিয়ে আমরা কিন্তু ওই গল্পগুলো বুঝতে বুঝতে, কবিতাগুলো পড়তে পড়তে কোথাও কিন্তু দয়া, মায়া, মমতা, স্নেহ এই জিনিসগুলো কিন্তু শিখতে থাকবো। আর এই সুকুমার বৃত্তিগুলো কিন্তু আমাদের বিকশিত হবে কিসের মাধ্যমে, অবশ্যই কিন্তু ভাষা শিক্ষার মাধ্যমে। তাই সুকুমার বৃত্তি বৃদ্ধির জন্য কিন্তু আমাদের ভাষা শিক্ষাটা কিন্তু জরুরি। প্রশ্ন আসতে পারে যে সুকুমার বৃত্তির জন্য কোন শিক্ষা জরুরি, ভাষা, গণিত, পরিবেশ দিয়ে দিল, তখন কিন্তু খুঁজে বের করতে হবে। তারপর দেখো মাতৃভাষা পঠন পাঠনের দুটি ভূমিকা, মুখ্য ভূমিকা কি, একটা হলো গ্রহণের ভূমিকা, আরেকটি হলো প্রকাশের ভূমিকা। তাহলে মাতৃভাষা পঠনের কয়টি ভূমিকা, দুইটি ভূমিকা। গ্রহণের ভূমিকা, কোনো কিছু গ্রহণ করি কিসের মাধ্যমে, কোনো কিছু আমরা গ্রহণ করি শ্রবণের মাধ্যমে, তাই তো। আর কিসের মাধ্যমে, কোনো কিছু আমরা গ্রহণ করি পঠনের মাধ্যমে। আর কোনো কিছু আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। তাহলে লেখা বলা হলো কি, লেখা বলা হলো প্রকাশধর্মী ভূমিকা, আর শোনা আর হচ্ছে কি, শোনা আর পড়া হবে গ্রহণধর্মী ভূমিকা। বোঝা গেল ভাষা শিক্ষার যে 4টা স্কিল, শোনা, বলা, পড়া, লেখা, অর্থাৎ LSRW। এই LSRW থেকে বিগত বছরের পরীক্ষা কিন্তু এসেছে, 2022 স্টেটে কিন্তু এসেছে। তাই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সেশনটি। তার সঙ্গে বলছি এগুলো কিন্তু আমাদের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, পরীক্ষায় আসার মতো বাছাই করা কিন্তু প্রশ্ন। তোমরা যদি সাজেশনটি একবার নিয়ে নাও আর পরীক্ষা সম্বন্ধে কিন্তু তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং তার পাশাপাশি কিন্তু তোমরা কমনও পেয়ে যাবে আর পরীক্ষায় কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। কেননা বাংলা সবথেকে নাম্বার তোলার কিন্তু জায়গা, বাংলা তোমাদের টেটের স্কোরটাকে কিন্তু বাড়িয়ে দেবে, বুঝতে পারলে। তাই বাংলা শেখাটা কিন্তু খুব সহজ, আর একটু যদি পড়ি তাহলেই কিন্তু আমাদের বাংলায় কিন্তু একটা ভালো মার্কস পেয়ে যাব। তারপরে দেখো বাংলার শিক্ষক হিসেবে আপনি কী ভাববেন, অবশ্যই কিন্তু সহজ ও পরিষ্কারভাবে আমাকে বলতে হবে এবং শেখাতে হবে। তারপর দেখো এই যে ধ্বনি সম্পর্কিত কিছু প্রশ্ন, এই যে তারণজাত ব্যঞ্জন বা তাড়িত ব্যঞ্জন কাকে বলা হয়, এই যে ডয় শীর্ণরকে, তার সঙ্গে ঢয় শীর্ণরকেও কিন্তু তারণজাত ব্যঞ্জন বলা হয় বা তাড়িত ব্যঞ্জন বলা হয়। তবে যে বর্গের প্রথম বর্ণটি কি, বর্গের প্রথম বর্ণটি হলো অল্পপ্রাণ বর্ণ, প্রথম এবং তৃতীয়টি। তাহলে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণটি হলো অল্পপ্রাণ। কেন অল্পপ্রাণ, এই ধরনের বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু কম লাগে অপেক্ষাকৃত, ঠিক আছে, তাই এগুলোকে অল্পপ্রাণ বলা হয়। আর মহাপ্রাণ বর্ণ হলো বর্গের দ্বিতীয় চতুর্থ কিন্তু বর্ণ। কেন, এই যে বর্ণগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত কিন্তু বেশি সময় লাগে, তাই এগুলো হচ্ছে মহাপ্রাণ। ওই যে স্পর্শ বর্ণের কথা বলেছি, প্রতিটি বর্গ 5টা বর্গের যে বর্গীয় বর্ণগুলো রয়েছে তার মধ্যে প্রত্যেকটা বর্গেরই প্রথম তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ বর্ণ আর দ্বিতীয় চতুর্থ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তারপরে এই যে দেখো মৌলিক স্বরধ্বনির মধ্যে রয়েছে যে মৌলিক স্বরধ্বনি হলো 7টা, কি, ই, এ, এ, আর হচ্ছে আ, আর এদিকে অ, এদিকে ও, আর হচ্ছে উ। এই হলো মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তার মধ্যে বলছে অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনটা, এটা হয়ে যাবে এ। এ হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কোনগুলো,
হ্রস্ব ই আর হ্রস্ব উ হচ্ছে উচ্চ স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি কোনটা? নিম্ন স্বরধ্বনি হলো সরায়া, আর উচ্চ মধ্য হচ্ছে কি এ ও, আর নিম্ন মধ্য এ ও। একইভাবে এই ধ্বনিগুলো, এই যে মৌলিক স্বরধ্বনি রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, অসংখ্য প্রশ্ন রয়েছে, আর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ধ্বনি রিলেটেড, আসবেই আসবে, ধ্বনি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তাই আমাদেরকে ধ্বনিগুলো জানতে হবে, আর সাজেশনে এগুলো সব আছে ডিটেলসে, জানতে হলে সাজেশনটি দেখতে হবে। তারপর দেখো নীরব পাঠ, এই যে পাঠের সঙ্গে সম্পর্কিত নীরব পাঠ। নীরব পাঠের একটি বৈশিষ্ট্য হলো একসঙ্গে অনেক মানুষ পাঠের বিষয়বস্তু কি করতে পারে, আয়ত্ত করতে পারে। নীরব পাঠ মানে কোনো রকম আওয়াজ না করে যে পাঠ, সেটা অবশ্যই একটা শ্রেণীকক্ষ রয়েছে 50 জন 100 জন, সবাই যদি নীরবে পড়ি তাহলে কোলাহল হবে না, একসঙ্গে অনেকজন পড়তে পারবো। কিন্তু সরব পাঠ করলে কোথাও যেন একটা কোলাহলের সৃষ্টি হবে, অর্থাৎ ব্যাঘাত ঘটতে পারে। তবে দেখো ভাষার আয়ত্তীকরণ কি বলতে কি বোঝায়? ভাষার আয়ত্তীকরণ বলতে বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, ভাষার উচ্চারণ সামর্থ্য অর্জন এবং শব্দ ভাণ্ডারের বিকাশ। তাহলে কোনো ভাষায় যদি শব্দ ভাণ্ডারের বিকাশ হয়, উচ্চারণ সামর্থ্যতা যদি সঠিক হয় এবং ভাষা যদি সে উপলব্ধি করতে পারে, তাহলে বুঝতে পারবো যে তার ভাষা আয়ত্তীকরণ সম্পূর্ণ হয়েছে, মানে ভাষাটা সে আয়ত্ত করতে পেরেছে। বোঝা গেল? আর এগুলোর যদি খামতি হয় তাহলে ভাষা আয়ত্তীকরণ সঠিক হয়নি। তারপর দেখো শিশু কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? অবশ্যই স্বরধ্বনি। স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে কি বাকযন্ত্রের কোথাও বাধা পায় না, সরলভাবে উচ্চারিত হয়, অবশ্যই স্বরধ্বনি আগে শিখবে, তারপরে ব্যঞ্জনধ্বনি। ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়টি কৌশল চিহ্নিত করেছেন? 3টি কৌশল চিহ্নিত করেছেন। তারপর ভাষা আয়ত্তীকরণ একটি কি? অবশ্যই ভাষা আয়ত্তীকরণও হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া, বিশেষ করে মাতৃভাষা কিন্তু স্বাভাবিকভাবেই কি করে ফেলে, আয়ত্তীকরণ করে ফেলে। অবশ্যই তাহলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারপর বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোথায়? এই যে ভাষার আয়ত্তীকরণে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেন শিশু বা শিক্ষার্থীরা যেন শেখে, সেটার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। তারপর ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান কি? অবশ্যই পরিবেশ। ভাষা আয়ত্তীকরণ হবে অবশ্যই তাকে উপযুক্ত পরিবেশে ফেলতে হবে, এবং উপযুক্ত পরিবেশে আনার জন্য শিশুকে আমরা বিদ্যালয়ে ভর্তি করি, বা পড়াশোনা করবে বা পড়াশোনার পরিবেশ হবে এরকম বাড়িতে এরকম একটা জায়গা তৈরি করি যেন শিশুরা পড়ে, এবং ছাত্রছাত্রী বা বড়দের সঙ্গে মেশার চেষ্টা করাই, যাতে করে কি হয়, ভাষা শিখতে পারে। তাহলে পরিবেশ কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তারপর দেখো কেবল মানব শিশুই বলেছে ভাষা শিক্ষার জন্মগত ক্ষমতার অধিকারী। এটা একটা উক্তি বা কথা। এই কথাটি কে বলেছেন? ভাষা মনস্তাত্ত্বিক চমস্কি কিন্তু বলেছেন যে মানব শিশুই কি করতে পারে, একমাত্র ভাষা জন্মগতভাবে শিখতে পারে, বা জন্মগতভাবে শিখবে, তার একটা অধিকার কিন্তু অর্জন করতে পারে, অন্য কেউ তা পারে না। তারপরে দেখো ল্যাড, এই যে একটা সম্পূর্ণ নাম, ঠিক আছে, এই পূর্ণ নামগুলো কিন্তু পরীক্ষায় আসে। ল্যাডের পুরো নাম কি? এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাডের পুরো নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপরে এই যে শিশুর ভাষার বিকাশ সময় অনুযায়ী দেখো কি কুকু শব্দ করে কোন সময়, অর্থাৎ কত বছর বয়সে? মোটামুটি 6 সপ্তাহ, অর্থাৎ 1.5 মাস বয়সে কিন্তু শিশু যখন জন্ম নিল, তার 1.5 মাস বয়সে শিশু কিন্তু কি করে তার প্রকাশ করতে গেলে কিন্তু তখন কিন্তু কু কু শব্দ করে কিন্তু সে বোঝায়, ঠিক আছে, যার কাছে যে কে আছে সেটা। আর শিশু কলধ্বনি বা ব্যাবলিং করে, যে আ এ এই ধরনের শব্দগুলো করতে থাকে ক্রমাগত, এটা মোটামুটি 6 মাস বয়সে এই ব্যাবলিংটা হয়। এই যে এই ধরনের টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ব্যাবলিং, কুকু, এগুলো দিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন আসতে পারে, তাই কিন্তু বিষয়গুলো মনে রাখতে হবে। তারপরে দেখো 1.5 বছর বয়সে শিশু কিভাবে কথা বলতে চায়। এই যে মোটামুটি 2 থেকে 3টি শব্দ তারা তখন কিন্তু ব্যবহার করতে শেখে, তখন ওই 2-3টা মা বাবা, হ্যাঁ, এই শব্দগুলোই ব্যবহার করে করে কিন্তু বলতে চেষ্টা করে। তারপর কত বছর বয়সে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে? মোটামুটি 5 বছর বয়সে। যে 5 বছর বয়সে কিন্তু শিশুর মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ প্রায় 90% কিন্তু হয়ে যায়, তাই 5 বছর বয়সে কিন্তু শিশু কিন্তু প্রচুর শব্দ সে কিন্তু আয়ত্ত করতে পারে, নতুন নতুন শব্দ অনায়াসে শিখে ফেলতে পারে, সেগুলো ব্যবহার করতে পারে। তবে শিশুর আনন্দময় ভাষা শিক্ষণ পর্ব শুরু হয় কখন? এই যে 3 থেকে 4 বছর বয়সে, অর্থাৎ শিশু নিজে আনন্দ পায় ভাষার মাধ্যমে কোন বয়সে? 3 থেকে 4 বছর বয়সে। বয়সগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কাছাকাছি পরীক্ষা অপশন দিবে কিন্তু খুব কাছাকাছি, হয়তো 4 থেকে 5, 5 থেকে 6, 2 থেকে 3, তখন কিন্তু সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাই ভালো করে কিন্তু মনে রাখবো এই ধরনের বিষয়গুলো। তারপরে দেখো ভাষা শিখন কি? অবশ্যই প্রত্যক্ষ একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ভাষা শিখতে গেলে নিজেকে অংশগ্রহণ করতে হবে, নিজেকে বলতে হবে, নিজের ধ্বনি জ্ঞান থাকতে হবে, তাই না? তবেই তো ভাষা শিখতে পারবো।
অবশ্যই কিন্তু এটি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। তারপরে ভাষা শেখানোর অন্যতম উদ্দেশ্য কি? ভাষার নিয়ম কানুন জেনে ভাষার কিন্তু ব্যবহার করা। অবশ্যই ভাষার শেখার অন্যতম উদ্দেশ্য। ভাষার নিয়ম কানুন ছাড়া আমরা ভাষাকে ব্যবহার করতে পারবো না, তাহলে কোথাও একটা ত্রুটি হবে, ভুল হবে। তারপরে দেখো ভাষা শেখানোর ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, অতি অবশ্যই কোনটি? সেটা হলো প্রত্যেক দিন অনুশীলন করা। আমাদের প্রতিদিন অনুশীলন করতে হবে। যে কোনো কাজ আমরা নিয়মিত অনুসরণ করলে সেটার উপর কিন্তু কি হবে? সেটা শিখনের দখলটা কিন্তু বেশি হবে। তারপর ভাষা শিখন ও ভাষা আয়ত্তীকরণ একে অপরের পরিপূরক। মানে ভাষা আয়ত্তীকরণ করতে গেলে ভাষা শিখনের দরকার, এবং ভাষা শিখন কোথাও ভাষার আয়ত্তীকরণ তৈরি করে দেয়। তাহলে ভাষার আয়ত্তীকরণ ভাষা শিখন করে দেয়, আবার ভাষা আয়ত্তীকরণ করতে গেলে শিখন দেয়। মানে একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, তাই বলছে এরা একে অপরের কি? পরিপূরক। তারপর ভাষা আয়ত্তীকরণ প্রক্রিয়া ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর কিন্তু অধিক গুরুত্ব প্রদান করে। তারপর মনোবিজ্ঞানী কোন মনোবিজ্ঞানী? ট্রায়াল অ্যান্ড এরর, ভুল অর্থাৎ ভুল এবং প্রচেষ্টা মতের প্রবর্তক। অবশ্যই উত্তর হবে মনস্তাত্ত্বিক থর্নডাইক। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তারপর অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? অনুবর্তন তত্ত্বের প্রবক্তা অর্থাৎ প্রাচীন অনুবর্তন, এটা জুড়ে দিই, কারণ অনুবর্তন দুটা রয়েছে, একটা আধুনিক বা অনুবর্তন, একটা প্রাচীন। প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হচ্ছে প্যাভলভ। আর ফিল্ড থিওরির প্রবর্তক হচ্ছে কার্ল লিউয়ন। প্রত্যেক প্রাণী কিছু কিছু সহজাত, এই যে জন্ম থেকে কিছু কিছু আচরণ নিয়ে জন্মায়, জিনগতভাবে যে আচরণগুলো জন্মায়, ঠিক আছে, সেই আচরণ নিয়ে কে কথা বলেছেন? মনস্তাত্ত্বিক প্যাভলভ কিন্তু বলেছেন। বোঝা গেল? তারপর দেখো শিশুর কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য আপনি কি করবেন? অর্থাৎ কল্পনার বিকাশ ঘটাবো, মানে শিশু যেন ভাবতে শেখে, তাকে ভাবাবো। তখন আমি কি করব? শিশুকে গল্প পড়াবো, গল্প পড়ে গল্পের বিষয়গুলো ভাবতে বলবো, গল্পটাকে নিজের বলে ভাবতে করব, যে তোমার সামনে একটা গাছ আছে, গাছের গল্প করছি, তোমার সামনে একটা মানুষ আছে, মানুষের গল্প করছি, তোমার সামনে একটা মাঠ আছে, মাঠের গল্প করছি। এই যে গল্প করা, শিশুকে আস্তে আস্তে ভাবানোর চেষ্টা করতে হবে। এবং ছবি আঁকার কথা বলবো, যে তুমি মনে করো যে একটা ফুল আঁকছো, ফুলের কথা ভাবো। এই যে আস্তে এইভাবে যদি ভাবতে ভাবতে সে কিন্তু প্রথমে ভুল করবে, পরের দিকে কিন্তু সে ভুলগুলো কমতে থাকবে, অর্থাৎ শিখতে থাকবে। এইভাবে কিন্তু ভাবের অর্থাৎ ভাব বা কল্পনা শক্তির কিন্তু বিকাশ হবে। বোঝা গেল? তারপর সাহিত্য পাঠের মাধ্যমে শিশুর চরিত্র গঠন হয়। তার জন্য আপনি কি করবেন? শিশুর যেন চরিত্র গঠন হয়, নৈতিক বিকাশ হয়, তার জন্য মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করব। কেননা মনীষীরা জীবনের উদ্দেশ্যমূলক কিছু কথা বলে গেছে, ঠিক আছে, সেই কথাগুলো কিন্তু বাস্তবে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে। আর যেগুলো যদি পড়ে, শিশুর চরিত্র গঠন কিন্তু হবেই। যেমন স্বামীজির কথা যদি আমরা পড়ি, ঠিক আছে, চরিত্র গঠন হবেই, সেগুলো যদি মানি। তবে দেখো সঠিক বানান শেখার সুফল কি? শুদ্ধ ভাষা শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে সঠিক বানান শিখলে আমাদের কি হয়? অবশ্যই সঠিক বানান শিখলে সঠিক বানানের ব্যবহার করব, তাহলে শুদ্ধ ভাষা শিখতে পারবো। তারপর শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য কি করতে হবে? শিশুরা যেন সাহিত্য পাঠে ইচ্ছাবোধ করে, আগ্রহ তৈরি হয়, তার জন্য বিশিষ্ট শিশু সাহিত্যিকের রচনা পড়তে বলতে হবে। যে সাহিত্যিক বিভিন্ন রচনা, গল্প, কবিতা এগুলো পড়ো, তাহলে তোমার সাহিত্যের প্রতি কী হবে? অবশ্যই অনুরাগ সৃষ্টি হবে, তাই না? তবে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? অবশ্যই শিশুর সর্বাঙ্গীন বিকাশ। এই যে সর্বাঙ্গীন বিকাশ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্ত দিকের কিন্তু বিকাশ হতে হবে, শুধু ভাষার বিকাশ নয়, ভাষা, সামাজিক, দৈহিক, নৈতিক সমস্ত দিকের বিকাশ হলেই বলা হবে শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয়েছে। আর এটাই কিন্তু শিক্ষার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। তারপর মাতৃভাষা শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব অবশ্যই মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা। শিশুর মায়ের মুখে যে ভাষা শিখে তার নাম মাতৃভাষা। নিভাষা কি? দেখো নিভাষা, একই ভাষার মধ্যে বিভিন্ন মানুষের বলার যে পার্থক্য, সেটাকেই বলা হয় নিভাষা। এই যে আমি বাংলা ভাষা আমি একরকম ভাবে বলছি, তোমরা একরকমভাবে বলবে, পৃথিবীতে যত মানুষ আছে তারা কিন্তু সবাই একরকমভাবে বলবে না। এই যে একে অপরের মধ্যে পার্থক্য, এটাকেই বলা হয় নিভাষা। তারপর শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ, খুব সুন্দর একটা কথা। মাতৃভাষা মাতৃদুগ্ধের সম, কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন। তারপর শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম কি? অবশ্যই মাতৃভাষা। প্রকাশধর্মী দক্ষতা কিসের মাধ্যমে দেখা যায়? অবশ্যই কথন ও লিখনের মাধ্যমে কিন্তু এই প্রকাশধর্মী দক্ষতা কিন্তু বিকশিত হয়। অবশ্যই কথন আর কি? লিখনের মাধ্যমে। গ্রহণধর্মী দক্ষতা শ্রবণ আর পঠনের মাধ্যমে কিন্তু বিকশিত হয়। তারপরে মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে 2 ভাগে ভাগ করা যায়। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক,
এর কথা কত সালে ঘোষিত রয়েছে? 2005 সালে কিন্তু এটি বলেছে, তো এই এনসিএফ গঠিত হয়েছে। শিক্ষার অধিকার আইন গৃহীত হয় কত সালে? শিক্ষার অধিকার আইন গৃহীত হয় 2009 সালে। আর যদি বলে কার্যকর হয় কত সালে, তখন হবে 2010। কোন পদ্ধতিতে শিশুর ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয়? অবশ্যই মনস্তাত্ত্বিক পদ্ধতি। যুক্ত ব্যঞ্জন কখন শেখাতে হবে? আমরা যখন স্বরব্যঞ্জন শিখিয়ে ফেলবো, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি শেখাবো, তারপর কিন্তু যুক্ত ধ্বনি শেখাবো। অবশ্যই কিন্তু ধারাবাহিকতা কিন্তু লক্ষ্য রাখতে হবে শেখানোর ক্ষেত্রে, কোনটা আগে কোনটা পরে করা যাবে না, তাহলে কোথাও কিন্তু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ঠিক আছে। তারপর শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কি? শব্দের প্রতীক, বানান, উচ্চারণ এবং প্রয়োগ সম্পর্কিত আলোচনা, যেটা কিন্তু শব্দানুক্রমিক পদ্ধতিতে কিন্তু রয়েছে বলা। তারপরে প্রাথমিক স্তরে শিক্ষার্থীর বয়স মোটামুটি কত হয়ে থাকে? প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের বয়স মোটামুটি 6 থেকে 11, অর্থাৎ 6 বছরে কোনো ছাত্র 1-এ ভর্তি হয়, 11 বছর বয়সে কোনো 5-এ মোটামুটি থাকে, 5 পর্যন্ত, অর্থাৎ প্রাথমিকে তো 1 থেকে 5 পর্যন্তই যুক্ত রয়েছে, অর্থাৎ বয়সটা হবে 6 থেকে 11। শব্দক্রম পদ্ধতি কী ধরনের পদ্ধতি? শব্দক্রম শিক্ষার্থীদের শব্দ শেখানোর একটা পদ্ধতি। ঠিক আছে। তবে ভাষা শিক্ষাদানের বর্ণক্রম পদ্ধতি কি? বর্ণক্রম পদ্ধতি শিশুকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ এগুলো কিন্তু ভালোভাবে শেখানোর কথা বলে। কোথায়? বর্ণক্রম পদ্ধতিতে। তারপর মাতৃভাষা শিক্ষাদানে আলোচনা পদ্ধতি কি? কোনো বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থী পূর্বজ্ঞান যাচাই, প্রস্তুতি, আলোচনা ও মূল্যায়নে এই 4টি নীতি কিন্তু মেনে চলে। অর্থাৎ মাতৃভাষা যে শিক্ষাদান হবে, সেই শিক্ষাদানে আলোচনা পদ্ধতিটা কোন ধারাবাহিকতাটাকে মানবে? অবশ্যই কোনো বিষয় শেখাতে গেলে তার পূর্বজ্ঞান কত দূর, পূর্বজ্ঞান কতটা আয়ত্ত করতে পেরেছে সেটা কিন্তু যাচাই করতে হবে, এবং তার একটা প্রস্তুতি নিতে হবে এবং আলোচনা করতে হবে, এবং সবশেষে কিন্তু মূল্যায়ন করা হবে। তারপর আলোচনা পদ্ধতির সুবিধা, অবশ্যই শিক্ষার্থীদের প্রকাশভঙ্গির দক্ষতা বাড়ে। কিসের মাধ্যমে প্রকাশভঙ্গি? যেমন বলছি এই যে লিখন। আলোচনা পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মধ্যে লেখার বিকাশ ঘটাবে এবং বলার বিকাশ কিন্তু ঘটাবে। ঠিক আছে। তাই এবং এগুলো বললে বক্তব্য কোনো বিষয় কিন্তু সাবলীল হবে এবং চিন্তা শক্তিরও কিন্তু স্বচ্ছতা আসবে শিশুদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে। তারপর শিক্ষাদানে এই যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো ইম্পর্টেন্ট স্টার মার্কস দেওয়া একটা প্রশ্ন, শিক্ষাদানে প্রকল্প পদ্ধতির প্রবক্তাকে? উত্তর হয়ে যাবে মনস্তাত্ত্বিক কিলপ্যাট্রিক। কি হবে? কিলপ্যাট্রিক হবে প্রকল্প পদ্ধতির প্রবক্তা। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, একজন অপরের আচরণ লক্ষ্য করে তাকে নকল করে, এটাকে কি বলা হয়? একজন তাহলে অপরের কোনো আচরণকে যখন নকল করবে তখন সেটাকে বলে অনুকরণ করা, আর যে পদ্ধতিতে এই অনুকরণটা করা হয়ে থাকে সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে অনুকরণ পদ্ধতি। তারপর দেখো শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কী? শব্দানুক্রমিক হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে শব্দের প্রতীক, বানান, উচ্চারণ এবং শব্দের প্রয়োগ সম্পর্কিত কিন্তু আলোচনা করা হয়। তারপর গল্পকথন পদ্ধতি। গল্পকথন পদ্ধতির একটা বৈশিষ্ট্য হচ্ছে গল্পটির চমৎকারিত্ব থাকবে, অর্থাৎ গল্পটার মধ্যে যেন একটা চমৎকার ভাব যেন থাকে, আগ্রহ সৃষ্টি করবে, এবং যে গল্প বলবে সেই বক্তার উচ্চারণ, ঠিক আছে, উচ্চারণ যেন স্পষ্ট হয়, এবং কথন ভঙ্গি যেটা কিন্তু গল্পকে শোনার ক্ষেত্রে আকর্ষণীয় করে তুলবে, এই কথন ভঙ্গিটা কিন্তু আকর্ষণীয় হবে এবং শিশু মনের উপযোগী হবে, তাহলে কিন্তু সেই গল্প বলাটা কিন্তু বা গল্পকথন বলাটা কিন্তু সার্থক হবে। বোঝা গেল? তারপর দেখো এই যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভাষা দক্ষতার 4টি স্তর। কি কি ভাষা দক্ষতার 4টি স্তর? সেগুলো হলো 1 শোনা, 2 বলা, 3 পড়া, আর 4 হচ্ছে লেখা। এই হলো ভাষা দক্ষতার 4টি স্তর, শোনা, বলা, পড়া, লেখা। শোনা, বলা, পড়া ও লেখা। তারপর দেখো ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি? ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয়গুলোকে কি করা? অধিগত করা। এটা হচ্ছে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয়গুলোকে কি করা? অধিগত করা। তারপর দেখো আরোহী পদ্ধতি, ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি আরোহী পদ্ধতি। এই আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো প্রথমে উদাহরণ দেওয়া, তারপর সংজ্ঞা দেওয়া, অর্থাৎ উদাহরণ থেকে সূত্র বা সিদ্ধান্তে পৌঁছানোর কথাই কিন্তু বলেছে কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে। কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো। তারপর দেখো অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়, তার কারণ কি? কেননা অবরোহ পদ্ধতিতে কি করা হয়? অবরোহী পদ্ধতিতে ব্যাকরণের বিভিন্ন সূত্রের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হয়, অর্থাৎ প্রথমে সূত্র শেখা হয়,
তারপর কি সিদ্ধান্তে পৌঁছা যায়, যেটা কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ছাত্রছাত্রীদের বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা বা বিষয়টা জটিল বলে মনে হয়, তাই এটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে ততটা গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এফসি এর পুরো নাম হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এফসি এর পুরো নাম কি? ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, তারপর দেখো আরোহী পদ্ধতি কি? আরোহী পদ্ধতি হলো জানা থেকে অজানা বিষয়ে জানার একটি পদ্ধতি। আরোহী পদ্ধতি কোন পদ্ধতি? অবশ্যই জানা থেকে অজানা বিষয়ে জানার একটি পদ্ধতি। এবার অবরোহী 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 পদ্ধতির অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো সাধারণ থেকে বিশেষের দিকে। অবরোহী পদ্ধতির যে বৈশিষ্ট্যটা গ্রহণ করা হয়, যেটা দেখা যায়, সেটা হচ্ছে কোনো তথ্য সাধারণ থেকে কোন দিকে যায়? অবশ্যই কিন্তু সাধারণ থেকে বিশেষের দিকে যায়। তারপর দেখো আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো বিশেষ থেকে সাধারণ। ভালো করে মনে রাখবে যে অবরোহী যে পদ্ধতিটা আছে সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কোনো তথ্য সংজ্ঞা সেটা সাধারণ থেকে বিশেষের দিকে যায়, আর আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে কি করা হয়? সাধারণের দিকে যায়। ভালো করে মনে রাখতে হবে জায়গাটা। তারপর দেখো বিশ্লেষণ পদ্ধতি। ব্যাকরণ শিক্ষাদানের অন্যতম একটি পদ্ধতি হলো বিশ্লেষণ পদ্ধতি। এই বিশ্লেষণ পদ্ধতিতে সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার কি করা হয়? বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, তারপর ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়। তারপর ব্যাকরণের গুরুত্ব অবশ্যই কি? ব্যাকরণের গুরুত্ব হলো নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ করা। ব্যাকরণের গুরুত্ব কি? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ। তারপর কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? অর্থাৎ কোনো শিক্ষার্থী বানান ভুল করেছে, তখন শিক্ষক আপনি তখন কি করবেন? অবশ্যই বানানের কোথায় কি ভুল হয়েছে তা ছাত্রছাত্রীদেরকে কি করব? অবশ্যই বুঝিয়ে দেব। তারপর দেখো ভাষার উদ্দেশ্য কি? অবশ্যই ভাষার উদ্দেশ্য হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। কেননা ভাষার সঙ্গে সাহিত্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ভাষা দক্ষতা যত বেশি হবে, আমাদের সাহিত্য জ্ঞানও কিন্তু ততটা সমৃদ্ধ হবে। তাই বলছে ভাষা কি করে? সাহিত্য পাঠের পথকে কিন্তু সুগম করে। তারপর দেখো ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা কি করে? ভাষার ব্যবহার করতে কিন্তু পারে। ব্যাকরণ শিক্ষা মানে কি? ব্যাকরণ শিক্ষা মানে কোনো ভাষাকে কি তার নিয়ম অনুযায়ী কিন্তু শেখা। তাই ব্যাকরণ শিক্ষা ভাষা ব্যবহার করতে পারে কিন্তু। তারপর অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? আগে সূত্র পরে কি? উদাহরণ। কোন পদ্ধতির বৈশিষ্ট্য? এটা হচ্ছে অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। তারপর অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের জন্য প্রযুক্ত নয় কেন? তরুণ বা বালক বালিকা যারা রয়েছে তাদের কাছে প্রযুক্ত বেশি নয় কেন? কেননা এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। কেননা এখানে বিভিন্ন সূত্রগুলোকে মুখস্থ করতে হয়। হ্যাঁ, তাই মুখস্থ নির্ভর হয় ছাত্রছাত্রীদের মধ্যে কোথাও অনীহা, ঠিক আছে, কোথাও যেন তাদের মধ্যে একটা এই পদ্ধতি এতটা আগ্রহী প্রবণ হয় না। বড়দের ক্ষেত্রে হয়, ছোটদের ক্ষেত্রে কিন্তু হয় না। তারপর দেখো রাজা রামমোহন রায় একজন সমাজ সংস্কারক এবং বাংলা ভাষার উপরও তিনি কিন্তু চর্চা করেছেন এবং বাংলা ব্যাকরণ নামক একটি গ্রন্থ কিন্তু প্রকাশ করেছেন। কত সালে? 1833 সালে। সালটা মনে রাখবে। ঠিক আছে, তারপর ব্যাকরণ প্রবেশ একটি পুস্তক বা বইয়ের নাম। এই ব্যাকরণ প্রবেশ বইটির রচয়িতাকে? এটা হবে রাজেন্দ্রলাল মিত্র। মনে রাখবে, নামটা মনে রাখবে, রাজেন্দ্রলাল মিত্র। তারপর দেখো যথাযথ ব্যাকরণ শিক্ষার প্রয়োজন আমাদের। কেন প্রয়োজন? কেননা ব্যাকরণ যদি আমরা শিখি তাহলে কোনো ভাষাকে আমরা ঠিকভাবে বলতে পারবো, ঠিক আছে, লিখতে পারবো এবং কিন্তু পড়তে পারবো। তাহলে কোনো ভাষাকে বলতে, লিখতে, পড়তে পারতে হলে অবশ্যই কিন্তু আমাদের ব্যাকরণ জ্ঞান আমাদের কিন্তু থাকতে হবে। ব্যাকরণ জ্ঞান ভালো থাকলে আমরা এই জিনিসগুলো ভালো করে করতে পারবো। তারপর দেখো বাংলা শব্দতত্ত্ব একটি পুস্তক বা বইয়ের নাম। এই বইটির রচয়িতাকে? এই বইটির রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বাংলা শব্দতত্ত্ব বইটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ভাষার ইতিবৃত্ত। বইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ, তাই তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে আর কি। ভাষার ইতিবৃত্ত বইটির রচয়িতা হলো সুকুমার সেন। ঠিক আছে, ভাষাতাত্ত্বিক সুকুমার সেন কিন্তু এই ভাষার ইতিবৃত্ত বইটির কিন্তু রচয়িতা। তারপর বাংলা ভাষায় একটি ব্যাকরণের প্রয়োজন, এটা কে প্রথম উপলব্ধি করেছে যে বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাকরণ প্রয়োজন? এটা ভারতে আসা বিভিন্ন বিদেশি যারা এসেছিল তৎকালীন ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে, সেই সময় বিদেশিরা কিন্তু অনুভব করেছিলেন এবং তারা বিদেশ থেকে এসে বাংলা ভাষাটা তাদের কাছে ছিল নতুন এবং বাংলায় বিশেষ করে উপনিবেশ করেছিল ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে যারা আসছিল।
ঠিক আছে। এবং তারা কি করেছিল, তারা বাংলা ভাষাটাকে জানার জন্য এই ব্যাকরণের প্রয়োজনীয়তা এবং ব্যাকরণটা জানার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল, তারাই এই ব্যাকরণের কথা বলেছিল প্রথম। তারপর দেখো এই যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কি চিন্তা করবেন? অবশ্যই যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে তাদের পিছিয়ে পড়ার কারণটা কিন্তু অনুসন্ধান করবেন এবং তারা যেন এগিয়ে যেতে পারে, সেই পিছিয়ে পড়ার কারণগুলো অনুসন্ধান করে তারা যেন এগিয়ে যেতে পারে, তাদের ভুল ত্রুটিগুলোকে দূর করে যেন তাদের উন্নতির কথা যদি চিন্তা করা যায়, সেটাই হচ্ছে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ বিষয় বা চিন্তার বিষয় কিন্তু। ঠিক আছে। তারপর দেখো শিক্ষকের পরিবেশ ভঙ্গি কেমন হবে? শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে অবশ্যই শিক্ষক যে বিষয় পড়ান না কেন সেই বিষয়টা হবে সহজ এবং সরল, কেননা ছাত্রছাত্রীরা সহজ সরল বিষয়কে কিন্তু নিতে পারে, কারণ জটিল বিষয় ছাত্রছাত্রীদের মধ্যে কোথাও অনীহা সৃষ্টি করবে, তাই অবশ্যই বিষয়টা কেমন হবে? সহজ ও সরল হবে। তবে দেখো ডাইভার্স ক্লাসরুম, ডাইভার্স ক্লাসরুম একটি গুরুত্বপূর্ণ টার্ম কিন্তু। দেখো ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ হচ্ছে পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, অর্থাৎ বিভিন্ন বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে, প্রত্যেকের বুদ্ধি কিন্তু এক হয় না, বুদ্ধির গতভাবে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়, বিশেষ করে শ্রেণীকক্ষে কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য করা যায়, অর্থাৎ এমন একটা শ্রেণীকক্ষ যেখানে বিভিন্ন বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রীরা থাকে, তাদেরকে নিয়ে যে পড়ানোর যে পদ্ধতিটা, যে ক্লাসরুমটা, সেটাই হচ্ছে ডাইভার্স ক্লাসরুম। এর বাংলা অর্থটা হচ্ছে পৃথক বুদ্ধিসম্পন্ন ছাত্র বা ছাত্রী। তারপর দেখো কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত আচরণ লাভ করতে পারবে? অবশ্যই কি, অবশ্যই ক্রমাগত অনুশীলনের মাধ্যমে, যত বেশি অনুশীলন করবে তত সেই বিষয়টার সম্পর্কে কিন্তু আত্মস্থ হবে, জানতে পারবে ভালো, হ্যাঁ, তার ভালো একটা বেস কিন্তু তৈরি হবে। তারপর দেখো শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যায় কিভাবে? কোনো একটা ছাত্র বা ছাত্রী তাৎক্ষণিক কোনো কিছু একটা করে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে অবশ্যই লেখা এবং বলার মাধ্যমে। মানে কোনো একটা বিষয় লিখতে দিলাম, তাহলে সে লেখা কতটা লিখতে পারছে সেটা কিন্তু আমরা বুঝে ফেলবো তার লেখার বিষয়টা দেখে, বা কতটা বলতে পারছে সেটা দেখে কিন্তু একটা তাৎক্ষণিক কিন্তু আমরা একটা মূল্যায়ন করে ফেলতে পারবো। তারপর দেখো একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, তার কারণ কি? সেটা হচ্ছে তার প্রকাশমূলক অসঙ্গতি, অর্থাৎ সে নিজেকে প্রকাশ করতে পারছে না, অর্থাৎ সেক্ষেত্রে তার অসঙ্গতি রয়েছে। তারপর দেখো ডিসলেক্সিয়া, এই যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের টার্মগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে মনে রাখবে। ডিসলেক্সিয়া হচ্ছে এক ধরনের শিখন অক্ষমতা। কি অক্ষমতা? অবশ্যই কিন্তু শিখন অক্ষমতা। বোঝা গেল? তারপর দেখো একটি গ্রহণমূলক অসঙ্গতি, অসঙ্গতি মানে কি? কোথাও যেটা খামতি, ঠিক আছে, যেটা কি? জটিল বাক্য বুঝতে পারছে না ছাত্ররা, কোনো জটিল বাক্য, ভাষা বা কোনো কিছু পড়াচ্ছি তখন জটিল বাক্য তুলে ধরা হলো, ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, তার মানে এটা কিন্তু এক ধরনের অসঙ্গতি কিন্তু একটা। ঠিক আছে। তারপর দেখো গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম হচ্ছে বোধমূলক অসঙ্গতি, কোনো কিছু গ্রহণ করতে না পারা, কোনো কিছু বোধগত না হলে কিন্তু সে গ্রহণ করতে পারবে না, তাহলে এটা হচ্ছে একটা গ্রহণমূলক অসঙ্গতি, বোধমূলক অসঙ্গতি। তারপরে দেখো বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবাইকে কি করবেন? অবশ্যই কিন্তু সমান গুরুত্ব দেবেন, কোনো শিক্ষার্থীকে বেশি গুরুত্ব, কোনোকে কম, এটা কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে। বিশেষ করে যারা ভালো ছাত্র তাদের বেশি গুরুত্ব দেব, বা যাদের হয়তো কোথাও খামতি রয়েছে পড়াশোনায় তাদের প্রতি কম গুরুত্ব দেবো, এটা কিন্তু করা যাবে না। শিক্ষায় সমসুযোগ দিতে হবে, অর্থাৎ প্রত্যেককে সমান গুরুত্ব দিতে হবে, এটা RTE 2009 কিন্তু বলা আছে, মনে রাখবে ভালো করে। তারপর দেখো উপযুক্ত বক্তা কাকে বলা হয়? উপযুক্ত বক্তা বলা হয় যে যুক্তি তর্ক তথ্য দিয়ে বক্তব্য পরিবেশন করতে পারে, তাকে কিন্তু বলা হয় উপযুক্ত বক্তা। ঠিক আছে। যে বলতে পারছে তার মানে সে কিন্তু বক্তা নয়। ঠিক আছে। বলতে পারলে বক্তা, অবশ্যই কিন্তু সে ভালো বক্তা হবে না। ভালো বক্তা তখনই হবে যে যুক্তি তর্ক দিয়ে কোনো কিছুকে সুন্দরভাবে যদি পরিবেশন করতে পারবে, সেই কিন্তু উপযুক্ত বক্তা হতে পারবে। তারপর দেখো উপযুক্ত শ্রোতা কাকে বলবো? যে শুনবে এবং শোনার বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারবে, তাকে বলবো উপযুক্ত শ্রোতা। ভালো করে মনে রাখবে বিষয়গুলো। তারপর দেখো কোকিলের ডাক কোন ঋতুতে শোনা যায়? আমরা জানি কোকিলের ডাক কিন্তু বসন্ত ঋতুতে কিন্তু শোনা যায়। ঠিক আছে। বসন্ত ঋতুতে কিন্তু যেমন বিভিন্ন ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়, তাই না, সেরকম কিন্তু পাখিদেরও সমারোহ দেখা যায়। পাখিরা কিন্তু খুব আনন্দ পায়, এবং তখন পাখিদের কিন্তু আওয়াজ বা স্বর কিন্তু, হ্যাঁ, গান বলতে পারি, এগুলো কিন্তু আমরা শুনতে পারি ওই সময়টাতে বেশি করে। আচ্ছা, কোকিলের ডাককে কি বলা হয়? যে কোকিলের ডাককে বলা হয় কুহু। ঠিক আছে। এটা এক কথায় প্রকাশ একটা
এক কথায় প্রকাশ কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তারপর দেখো দিগন্ত, দিগন্ত এই শব্দটির সন্ধি বিচ্ছেদ, যে সন্ধি বিচ্ছেদ থেকেও কিন্তু বিগত বছরের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে, এবছরও কিন্তু আসতে পারে। তাহলে দিগন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে দিক যোগ অন্ত। ভালো করে মনে রাখবে, দিক যোগ অন্ত, এবং বানানগুলো কিন্তু খেয়াল করবে। অপশনগুলোতেও কিন্তু এইরকমই কাছাকাছি কিন্তু দেবে, আমাদের কিন্তু সঠিকটা খুঁজে বের করে উত্তর করতে হবে। তারপর দেখো বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যমে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 1948 সালে কিন্তু এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর দেখো ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি? ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয়কে অধিকৃত করানো। অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণ শিখতে হবে, ঠিক আছে, তাহলে ব্যাকরণ শিক্ষাটা কী হবে? কার্যকরী হবে। তবে দেখো ঘরোয়া পরিবেশে আমরা ব্যবহার করি কি? সবাই বুঝতে পারে এমন সব শব্দ আমরা কিন্তু ঘরোয়া পরিবেশে বলি। এই জন্য আমাদের প্রত্যেকের ঘরোয়া পরিবেশে আমরা কিন্তু নিজস্ব শব্দ বা নিজস্ব ভাষায় কথা বলি, যেটা কিন্তু স্কুলে বলি না বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোথাও গেলে কিন্তু বলি না। কারণ ঘরোয়া পরিবেশে সবাই বুঝতে পারবে, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলি। তারপরে দেখো আঞ্চলিক ভাষা, এই যে প্রত্যেকটি অঞ্চলে নিজস্ব ভাষা আছে, এই আঞ্চলিক ভাষা কোনো বিশেষ অঞ্চলের প্রচলিত কিন্তু একটা ভাষা। কোনো একটা বিশেষ অঞ্চলের প্রচলিত ভাষাকেই কী ভাষা বলা হয়? আঞ্চলিক ভাষা। তারপরে দেখো উচ্চারণ কেমন হওয়া উচিত? আমরা যখন উচ্চারণ করব বিশেষ করে বিশেষ শব্দগুলো, তখন অবশ্যই উচ্চারণটা হবে সুষ্ঠু, সঠিক, ঠিক আছে, স্পষ্ট। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো বক্তৃতার সময় গুরুত্বপূর্ণ বিষয় কি? অবশ্যই ভাষা, বুদ্ধি ও তথ্যের ব্যবহার করতে হবে, ঠিক আছে, তাহলে বক্তৃতাটা ভালো হবে। তারপর সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কি? অবশ্যই শ্রবণযোগ্যতা, ঠিক আছে, স্পষ্টতা, বাক্যপটুত্ব ইত্যাদি কিন্তু থাকবে, যার মাধ্যমে সে কিন্তু সুন্দর কথা বলতে পারবে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? উত্তর হয়ে যাবে 10টি। দেখো তার মধ্যে স্বরবর্ণ আছে হলো 4টি, আর ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে 6টি। এবার আমরা জেনে নিব তার সঙ্গে এই মাত্রাহীন বর্ণগুলো কী কী। দেখো স্বরবর্ণের মধ্যে কি কি রয়েছে? স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ রয়েছে এ, ওই, ও, ও, এই হলো 4টা। আর ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে রয়েছে হলো ও, ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দু। এই হলো 10টা হচ্ছে মাত্রাহীন বর্ণ, মানে কোনো মাত্রা নেই। বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনোগুলো পূর্ণমাত্রা রয়েছে, আবার কতগুলো রয়েছে অর্ধমাত্রা, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তারপর দেখো স, তালব্যস্য। তালব্যস্য এর প্রকৃত উচ্চারণ কি? এই তালুকে আশ্রয় করে হয়। তালব্যস্যের প্রকৃত উচ্চারণ হচ্ছে তালুকে আচরণ করে বা তালুকে আশ্রয় করে কিন্তু হয়ে থাকে। লিখন অভ্যাস, আমরা ধরো নিয়মিত লিখছি, এই লেখার অভ্যাস এর ফলে আমাদের কি সুবিধা হয়? দেখো লেখায় বানান ভুল থাকে না, বানান ভুলের প্রবণতাটা কিন্তু কমে যায়, এবং লেখার সৌন্দর্যতাটাও কিন্তু বৃদ্ধি পায়। তার মধ্যে লেখার স্পিড যেটা, সেটাও কিন্তু বৃদ্ধি পায়। তারপর দেখো সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয় কেমন করে? মননশীল দক্ষতার মাধ্যমে। সাহিত্যের প্রতি আগ্রহ, অনুরাগ সৃষ্টি হবে যদি আমরা সেই সাহিত্য বিষয়টাকে মন দিয়ে পড়ি, আমাদের মনের মধ্যে সেটা আগ্রহ সঞ্চার করে, তবেই কিন্তু এই সাহিত্য পাঠের প্রতি কিন্তু আমাদের অনুরাগ সৃষ্টি হবে। তারপরে দেখো লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো শব্দের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান। আচ্ছা, লেখার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে লেখার একটা শব্দের সঙ্গে একটা শব্দের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরের কিন্তু দূরত্ব থাকবে, ঠিক আছে, তাহলে লেখাটা সুস্পষ্ট হবে, স্পষ্ট হবে। তারপরে দেখো লিখন প্রক্রিয়া একটি কি? একটি সচেতন চিন্তন প্রক্রিয়া, অর্থাৎ এখানে কিন্তু সচেতনভাবে কিন্তু লেখা হয়, অচেতন মনে কিন্তু লেখা যায় না। তারপর শিক্ষার্থীর সঠিক উচ্চারণ হয়েছে কি না কী করে বোঝা যাব? সরব পাঠের মাধ্যমে। এই জন্য বিদ্যালয়গুলোতে সরব পাঠের কথা বলা আছে। সরব পাঠ ছাত্রছাত্রীরা যদি করে, আমরা দূর থেকেও সেই পাঠ ঠিক করছে না ভুল করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারব, ঠিক আছে। তারপরে দেখো কোন পাঠে রস আস্বাদনই বড় কথা? সেটা হচ্ছে সাধনা পাঠ। আর সাধনা পাঠ কি করে হবে? সাধনা পাঠ হচ্ছে যে পাঠগুলোর ক্ষেত্রে হয় সেটা হচ্ছে কোনো কবিতা পাঠ। তাহলে কবিতা পাঠ করলে সেটা হয়ে যায় সাধনা পাঠ, ঠিক আছে। সেখানে কবিতার কাব্যরস কিন্তু আমরা উপলব্ধি করতে পারি।
তবে দেখো শিশু শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে কোন পাঠে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হবে সমবেত পাঠ, অর্থাৎ একসঙ্গে যে পাঠ করবে সেটা হচ্ছে সমবেত পাঠ, আর সেই পদ্ধতিতে কিন্তু নামতা মুখস্থ করে থাকে। তবে দেখো যে গল্প থেকে গপ্প, এটা হচ্ছে এক ধরনের ধ্বনি পরিবর্তন। কোথায় পরিবর্তন হয়েছে দেখো, এখানে গল্পে লয় প রয়েছে আর গপ্পে পয় প হয়েছে। দেখো লয় পের জায়গায় পয় প হয়েছে, যে পরিবর্তনটা যে হয়েছে দেখো এখানে একই ধ্বনি হয়ে গেছে, পয়ের সঙ্গে আরেকটা প যুক্ত হয়েছে, তাই তো। এই সমধ্বনি যুক্ত হলে ব্যাকরণের ভাষায় দেখো এটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে, ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে এবং সমধ্বনি যুক্ত হয়েছে, মানে পয়ের জায়গায় প এসেছে আবার একটা, এই জন্য একে ব্যাকরণের নিয়ম অনুযায়ী বলা হয় সমীভবন। আর ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো কিন্তু ভালো করে জেনে রাখতে হবে, যেগুলো থেকে বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবছরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান বিনিময় করছে, মানে আগের ব্যঞ্জনধ্বনিটা পরে আসছে, পরেরটা আগে আসছে, বা অদল বদল করে উচ্চারিত হয়, তখন তাকে কি বলা হয়, তখন তাকে ধ্বনিতত্ত্ব অনুযায়ী বলা হয় হচ্ছে ধ্বনি বিপর্যয়। কি বলা হয়? ধ্বনি বিপর্যয়। কি বলা হয়? ধ্বনি বিপর্যয়। অর্থাৎ উচ্চারণের সময় মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন, এটাকে ধ্বনি বিপর্যয় বলে। দেখো কয়েকটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এই যেমন চাকরি, চাকরি থেকে চার কি, এই দেখো ক চয়কে চা, ক তারপর বৈষ্ণব ঋষি রয়েছে, আর এখানে চয় আকার বৈষ্ণবও পরে কয় ঋষি, অর্থাৎ বৈষ্ণবটা আগে চলে আসলো আর কটা পরে চলে গেল, এটা হচ্ছে ধ্বনির বিপর্যয়। দেখো আগের ধ্বনিটা পরের ধ্বনি পরে এখানে আসলো আর পরেরটা আগে চলে আসলো, তাহলে এটা ধ্বনি বিপর্যয়। এরকম করে দেখো লাফ, ফাল, ঠিক আছে, বাক্স, বাস্ক, রিক্সা, রিস্কা, পিশাচ, পিচাস, বুঝতেই পারছো, নকশা, নস্কা, এগুলো প্রত্যেকটি হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু আসতেই পারে। এরপর দেখো কি রয়েছে, কবিতা পাঠ। কবিতা পাঠ করা যেতে পারে কেমন করে? অবশ্যই সরব পাঠের মাধ্যমে, ঠিক আছে। আমরা নীরবেও পাঠ করতে পারি, কিন্তু শিশুদেরকে যখন পড়াবো অবশ্যই শিশুদের ক্ষেত্রে কিন্তু সরব পাঠ কিন্তু সব থেকে বেশি সফলদায়ক পাঠ, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তাই উত্তর করার সময় কিন্তু দেখো অন্যান্য পাঠগুলো লেখা থাকবে, সরব, নীরব, ধারণা, চর্বণ পাঠ, হ্যাঁ, তাই আমরা সরব পাঠটা কিন্তু উত্তর করব। তারপর দেখো আদর্শ পাঠের একটি বৈশিষ্ট্য কি? অবশ্যই আদর্শ পাঠের একটি বৈশিষ্ট্য হলো অর্থ উপলব্ধি করতে পারা। মানে অর্থকে উপলব্ধি করতে পারলে কি হবে, আমরা ভালোভাবে বুঝতে পারবো, সঠিক জিনিসটাকে ধরতে পারবো। তারপরে শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব, বিমূর্ত ধারণাকে মূর্ত করে দেয়, যে কোনো অজানা বিষয়কে জানা তৈরি করে দেয়, বা কোনো কল্পনায় ভাবার কোনো বিষয়কে বাস্তবে কাছের বলে মনে করে দেয়, সেটা হচ্ছে বিমূর্ত থেকে মূর্ত ধারণা করে থাকে শিক্ষামূলক প্রদীপন বা টিএলএম। এই জন্য টিএলএম ব্যবহারের কথা বলা হয় কিন্তু বিদ্যালয়গুলোতে। তবে শিক্ষামূলক উপকরণকে কত ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। সক্রিয়তা ভিত্তিক একটি উপকরণ হলো কি? অভিনয়, যেখানে কিন্তু সক্রিয়, নিজে সক্রিয় হয়ে কিন্তু সেই উপকরণটা কিন্তু ব্যবহার করে থাকে। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা, সক্রিয়তা ভিত্তিক একটি উপকরণ অভিনয়, ঠিক আছে, অভিনয়ের মাধ্যমে শিক্ষক এটাকে তুলে ধরতে পারে। তথ্যভিত্তিক একটি উপকরণ কি? যেখানে বিভিন্ন তথ্য থাকে, অবশ্যই চার্ট। তবে শিখন উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন কাদের জন্য? অবশ্যই যে মডেল, ঠিক আছে, বিভিন্ন মডেল ব্যবহার করা, ঠিক, সেটা হচ্ছে অবশ্যই দৃষ্টিহীন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য, তাদের কিন্তু খুবই প্রয়োজন মডেল ব্যবহার করাটা। তারপর দেখো দর্শন ভিত্তিক কয়েকটি উপকরণ, এই যে ম্যাপ, ব্ল্যাকবোর্ড, চার্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে দর্শন ভিত্তিক উপকরণ। তবে পুস্তক, এই যে বই, বইও কিন্তু একটি উপকরণ, যেখানে কিন্তু মানবজাতির চিন্তাধারার বিভিন্ন বিবরণ কিন্তু রয়েছে। পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে? পাঠ্যপুস্তক কিন্তু শিক্ষার্থীদেরও কাজে লাগে, আবার কিন্তু শিক্ষকেরও কাজে লাগে, কারণ শিক্ষক পাঠ্যপুস্তকটাকে অবলম্বন করে পড়ায় এবং শিক্ষার্থীরা কিন্তু এই পাঠ্যপুস্তকটাকে কিন্তু ধারণা অর্জন করে, পড়ে, শিখে, তাই তো। তাহলে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তারপর পাঠ্যপুস্তক কিসের উপর ভিত্তি করে রচিত হয়? অবশ্যই নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে কিন্তু রচিত হয়। আর বলছি যে পাঠ্যক্রম হচ্ছে একটা বিস্তারিত ধারণা, এই পাঠ্যক্রমেরই একটা একক বলতে পারি কি? পাঠ্যসূচি। কিন্তু পাঠ্যসূচি হচ্ছে সেই তুলনায় পাঠ্যসূচি একটা কি? স্বল্প ধারণা, ঠিক আছে, আর পাঠ্যক্রম হচ্ছে একটা বিস্তারিত ধারণা। তাহলে পাঠ্যপুস্তক হচ্ছে পাঠ্যসূচিরই, পাঠ্যক্রমেরই একটা অন্তর্ভুক্ত বিষয়, তাই যে, তাই পাঠ্যক্রমের ভিত্তিতে কিন্তু রচিত হবে। তারপর দেখো পাঠ্যপুস্তকের নির্বাচনের মূল ভিত্তি কি হবে? অবশ্যই পাঠ্যপুস্তকের নির্বাচনের মূল ভিত্তি হবে পাঠ্যপুস্তকের মান,
পাঠ্যপুস্তকের মান অনুযায়ী কিন্তু পাঠ্যপুস্তক যারা নির্বাচন করবে সেটা কিন্তু ভিত্তি হবে। আচ্ছা, এই রকমই প্রশ্ন কিন্তু তোমরা আরও পেয়ে যাবে, গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন কিন্তু আমরা নিয়ে আসবো এই প্ল্যাটফর্মে। তাই তোমরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এবং 5টি বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সাজেশনে কিন্তু নিয়ে আসা হয়েছে। আর সাজেশন পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে। তো প্রত্যেককে থ্যাংক ইউ, এখানেই শেষ করলাম।